পরবর্তী বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এই কৃষি প্রধান দেশকে আপনারা কিভাবে এগিয়ে নিতে চাবেন এবং আপনাদের পরিকল্পনাগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। মূলত কৃষি প্রধান যে বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু জিয়াউর রহমানের সময়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিই কিন্তু কৃষিতে স্বনির্ভর করেছিলেন বাংলাদেশকে, এবং কৃষি নির্ভর বাংলাদেশকে গোটা জাতির সামনে এস্টাবলিশ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতা ছিলেন, তিনি কিন্তু কৃষিতে ভর্তুকি দেওয়ার যে কর্মসূচি, এটি কিন্তু প্রথম চালু করেছেন। এবং আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি যে 31 দফার যে কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেখানে আপনি দেখবেন যে কৃষকদের নিয়ে অনেকগুলো পয়েন্ট আছে। অর্থাৎ কৃষি নির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য, কৃষিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, কৃষিক্ষেত্রে বিপ্লব করার জন্য আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান জনাব তারেক রহমান সাহেব। সেই কারণে 31 দফার মধ্যে এই কৃষি বিপ্লবের ধারণা এবং কৃষি নির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য কৃষকদেরকে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়, কৃষি সরঞ্জামাদি কীভাবে কৃষকদের মাঝে সহজে দেয়া যায়, এবং কৃষি সরঞ্জামাদির উপরে কিভাবে বিনা লাভে কৃষকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। কৃষকরা এখনকার একটা কৃষক একটা লাউ উৎপাদন করতে গেলে তার পিছনে যে টাকা খরচ হয়, সেই লাউটা ওখানে বিক্রি করার সময় তার খরচের টাকাটাও পায় না। যার কারণে একটা কৃষক একটা ফলানোর পরে পরবর্তীতে সে কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলছে, যে কৃষি কাজ করার জন্য ক্ষেতের মধ্যে শস্য উৎপাদনের জন্য যে আগ্রহটা, সে আগ্রহটা হারিয়ে ফেলছে। একটা ফুলকপি ওখানে বিক্রি করতে হয়, কৃষিতে খরচ হয় 5 টাকা, বিক্রি করার সময় গিয়ে ওই কৃষক সেটা বিক্রি করতে হয় 2 টাকায়। আর ওই ফুলকপি কিন্তু ঢাকায় আসার পরে ফুলকপিটা বিক্রি হয় 50 টাকায়। কৃষকদেরকে বারবার ঠকানো হয়, কৃষকদেরকে বারবার কৃষকের যে ন্যায্য পাওনা, সেই পাওনা থেকে বঞ্চিত করা হয়। এই কৃষকদেরকে ন্যায্যভাবে তার উৎপাদন খরচ এবং পাওনাকে মিটিয়ে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ করা দরকার, আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেব সেই রকম একটি বাংলাদেশ আগামীতে উপহার দিতে চান। আরেকটি প্রশ্নে যাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন একসময় বাংলাদেশ ছিল এবং এখনো আমরা এটা থেকে বাইরে না। এখন যেটি হয়েছে, জুলাই পরবর্তী সময়ে চাঁদাবাজিটা অনেক বেশি বেড়ে গেছে। আগেও হয়তো ছিল, এখন এটার প্রভাবটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। তো চাঁদাবাজি প্রতিরোধে আপনাদের বিএনপি থেকে কি ধরনের পদক্ষেপ আপনারা নেবেন? এবং বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ফলো করে যে বিভিন্ন জেলায় চাঁদাবাজের সংখ্যা অনেক বেশি বিএনপি থেকে। তো এক্ষেত্রে আপনাদের দল কি কোনো রকমের সিদ্ধান্ত নিয়েছে কিনা এইটার প্রতিরোধ করার জন্য? এই 5 তারিখের পরে যে চাঁদাবাজির গল্পগুলো সাজানো হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। কোনো জায়গায় বিএনপির নাম বিক্রি করা হচ্ছে, কোনো জায়গায় জামাতের নাম বিক্রি করা হচ্ছে, কোনো জায়গায় এনসিপির নাম ব্যবহার করা হচ্ছে। মূলত আমাদেরকে মনে রাখতে হবে, চাঁদাবাজের পরিচয় কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসীর পরিচয় কিন্তু সন্ত্রাসী। একজন ভালো মানুষের সন্তানও কিন্তু খুনি হতে পারে, তার মানে ওই ভালো মানুষটা কিন্তু খুনি না। আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু স্পষ্টই বলেছেন যে কোনো চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী দল বিএনপি হতে পারবে না। বিএনপির নাম বা পদ পদবি থেকে বা বিএনপির আশ্রয় থেকে যদি এ ধরনের কাজ কেউ করে, তাকে সরাসরি উনি প্রশাসনকে, আমাদের দলের নেতাদের মধ্যে নির্দেশ দিয়ে তারপর প্রশাসনকে দিয়ে সেটার ব্যবস্থা গ্রহণ করছেন। দলীয় কোনো পদ যদি থেকে থাকে কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মূলত একটি জনগণের নির্বাচিত সরকার যদি না থাকে, সেখানে সেই সরকার আসলে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, একটি সুষ্ঠু সামাজিক পরিবেশ তৈরি করতে পারে না। একটি অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতা থাকলে তখন এই যে পতিত গোষ্ঠী, তারা কিন্তু এই ধরনের অপকর্মের সুযোগ বেশি নেয়। সেটার জন্য একটি শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রয়োজন। রাজনৈতিক গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি থাকে,
তাহলে এই ধরনের সিচকা, চোর, চাঁদাবাজ, সন্ত্রাসী তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বা নাড়াচাড়া দিতে পারে না। সেই কারণেই আমরা মনে করি যে খুব দ্রুত একটি নির্বাচিত, গণতান্ত্রিক, জনগণের নির্বাচিত, জনগণের সরকার প্রতিষ্ঠা করা উচিত। আমরা এখন বৈশ্বিকভাবে অর্থনৈতিক মন্দার দিয়ে যাচ্ছি, পাশাপাশি আমাদের রাজনৈতিক একটা অস্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি। তো যদি আপনারা নির্বাচনে জয়লাভের মাধ্যমে আসেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অর্থনৈতিক মন্দা থেকে কিভাবে মুক্তি দিবেন, বা রাজনৈতিক যে এই অস্থিরতা সেটাকে কাটিয়ে কিভাবে আপনারা উঠতে পারবেন বলে মনে করেন? ওই আমি একই ধরনের কথা বলবো, সেটা হচ্ছে যে জনগণের আস্থাশীল কোনো সরকার যদি না থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক মন্দা বলেন, সামাজিক অস্থিরতা বলেন, রাজনৈতিক অস্থিরতা বলেন, অর্থনৈতিক অস্থিরতা বলেন, কোনো অস্থিরতা থেকেই জনগণের গ্রহণযোগ্য বা জনগণের পছন্দ অনুযায়ী নির্বাচিত সরকার না থাকলে তারা এটা মেনটেন করতে পারে না। জনাব তারেক রহমান সাহেব যে 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে তিনি বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য তিনি অনেকগুলো বিষয় সেখানে সংযোজন করেছেন। কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি দেখবেন যে সদিচ্ছা দরকার, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ দরকার। আপনার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকারে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই হাই প্রোফাইলের মানুষ আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেও একজন হাই প্রোফাইলের মানুষ, তিনি কিন্তু একজন অর্থনীতিবিদ। কিন্তু দেখা যাচ্ছে যে রাষ্ট্র পরিচালনা আর এমনিতে হাই প্রোফাইল এক জিনিস না। রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতার কারণে কিন্তু তারা কিন্তু সফল হতে পারছে না। আপনি দেখেন জিডিপির ইয়েটা এখন 3.3 সামথিং এদিক সেদিক, যেটা আওয়ামী লীগের আমলেও কিন্তু প্রায় 6-এর কাছাকাছি ছিল। খুব দুঃখজনক বিষয়। এটা কিন্তু অভিজ্ঞতার আলোকে করতে হয়। জিয়াউর রহমান সাহেব 1975 সালের 7ই নভেম্বর রাষ্ট্র ক্ষমতা আসার পরে মাত্র 3 মাসের মধ্যে তিনি কিন্তু যেই আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ পরিণত করেছিল, তলাবিহীন ঝুড়ি বাস্কেট, যে আমেরিকান একজন সাংবাদিক সম্ভবত তিনি বলেছিলেন যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, সেই রকম অবস্থায় রেখে যাওয়া শেখ মুজিবের বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 3 মাসের মধ্যে কিন্তু পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। ইভেন আমরা শুনেছি যে লবণের কেজি ছিল তখনকার সময় 100-150 টাকা কেজি। তখনকার 100-150 টাকা মানে এখন অন্তত 2000 টাকা হবে। তো সেই সময় 100-150 টাকা লবণের কেজি, চালের কেজি ছিল 50-100 টাকা। তো সেই সময় যদি 100 টাকা চালের কেজি থেকে থাকে, সেই তার দাম হচ্ছে এখন মিনিমাম 2000 টাকা। তাহলে সেই সময় এইরকম একটা পরিস্থিতি কেন হলো? এই যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, দুর্ভিক্ষের কারণে বাসন্তীরা জাল পড়ে বেরিয়েছে, এটা কিন্তু ইতিহাস। মানুষ আর কুকুর ডাস্টবিনে ভাগাভাগি করে খাবার খেয়েছে, এটা কিন্তু ইতিহাস। গুগলে সার্চ করলে পাওয়া যাবে, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যাবে। এরকম একটা পরিস্থিতি থেকে মাত্র 3 মাসের মধ্যে উত্তরণ করা সম্ভব হয়েছিল কেন? জিয়াউর রহমান সাহেবের সততা, মেধা এবং রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা তার ছিল। তো সেই আলোকে কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং অর্থনৈতিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার আমলে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল, সেই হারটা কিন্তু অন্য কোনো সময় ছিল না। ঠিক জনাব তারেক রহমান সাহেব একটি উন্নতশীল রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ বসবাস করার কারণে তিনি কিন্তু একটা উন্নত রাষ্ট্র কিভাবে দাঁড়িয়ে থাকে, একটা রাষ্ট্র কিভাবে উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়, ওই ধারণা কিন্তু তিনি নিজে অর্জন করেছেন। তার আলোকেই কিন্তু আজকে যারা সংস্কার করে চিল্লাচ্ছেন, গত 9-6 মাসে, এর আরও 3 বছর আগে তারেক রহমান সাহেব এই রাষ্ট্র মেরামতের কর্মসূচি জাতির কাছে উপস্থাপন করেছেন। তার মানে আরও 5 বছর আগের থেকে উনি দিনে কাজ করছেন। সো যিনি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেন, যারা রাষ্ট্রকে নিয়ে ভাবেন, রাষ্ট্রের ভবিষ্যৎ দিয়ে ভাবেন, তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা আসলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন করা সম্ভব। রাষ্ট্রের চেহারা সবাই পরিবর্তন করতে পারে না। রাষ্ট্রের চেহারা পরিবর্তন করার জন্য যোগ্যতা লাগে, অভিজ্ঞতা লাগে,
ভিশনারি হতে হয়, এই প্রত্যেকটা জিনিস আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মধ্যে আছে। সেই কারণেই কিন্তু তিনি এই আরও 3 বছর আগে জাতির সামনে প্রকাশ করেছেন, তারও অন্তত 5 বছর আগের থেকে তিনি এগুলো নিয়ে চিন্তা করছেন। সো 31 দফার আলোকে যদি আগামী বাংলাদেশ গঠন করা হয়, তাহলে একটি আধুনিক, সমৃদ্ধশালী, অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন করা সম্ভব, এবং সেটা জনাব তারেক রহমানের নেতৃত্বে সম্ভব, সেটা আমি বিশ্বাস করি।